দর্শক স্বাগত জানাচ্ছি আমেরিকান পোস্ট পডকাস্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অবলা। আজ আমরা এমন একটা সময়ে কথা বলছি যখন আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আজকে আমরা তাকে নিয়েই কথা বলবো। আমরা এমন একজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বেগম খালেদা জিয়ার সময়টাতে সাংবাদিকতা করেছেন এবং খুব কাছ থেকে তাকে দেখেছেন। এবং বেগম জিয়ার যেই শাসনামল ছিল, তিনি যখন সরকার পরিচালনা করেছেন, ৯০ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে যিনি মাঠে থেকে বাংলাদেশকে দেখেছেন, বেগম জিয়াকে দেখেছেন। আমরা এমন একজন অতিথির কাছ থেকে জানবো বেগম জিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য, কিছু স্মৃতি। আজকে আমার সাথে আলোচনার জন্য যুক্ত আছেন এই মুহূর্তে মুক্তধারা নিউ ইয়র্কের স্বত্বাধিকারী, গবেষক এবং সাংবাদিক বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ সাহা, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আপনাকেও অনেক ধন্যবাদ। বেগম জিয়াকে একদম কাছ থেকে দেখার আপনার যে অভিজ্ঞতা, আপনি যেহেতু সাংবাদিকতা করেছেন সেই সময়টাতে, আপনি একজন মাঠের সাহসী সাংবাদিক ছিলেন সেই সময়ে। তো তাকে একদম কাছ থেকে দেখার অভিজ্ঞতা, তার ইন্টারভিউ আপনার করার আমি অভিজ্ঞতা আমি আপনাকে আমি একটু শুনবো আপনার কাছ আমি থেকে। ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কয়েকটি ঘটনা বলি। ১৯৮১ সালের ৩০শে মে জিয়াউর রহমান মারা যান। ১৯৮২ সালের ৩ জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে অফিসিয়ালি যোগ দেন। সময় কিন্তু বেশি দিন না, অল্প কিছু সময়, তাই না? ৬-৭ মাসের ঘটনার মধ্যে দিয়ে খালেদা জিয়ার একটা ইন্টারভিউ করতে যায় আমাদের খুব সিনিয়র বন্ধু, এবং আমার সম্পাদক ছিল তখন মোস্তফা জব্বার। আচ্ছা। মোস্তফা জব্বার এবং আরেকজন, আপনাদের মনে আছে একসময় জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ছিলেন সাংবাদিক মুসা ভাই, আহমেদ মুসা, আমাদের নিউ ইয়র্কেই ওনার প্রয়াণ হয়েছে। যে মুসা ভাই এবং আমাদের আরেকজন এখন বেঁচে আছেন, আপনারা জানেন যে ভালো ছবি তোলেন, নাসির আলী মামুন। নাসির আলী মামুন এবং এই তিনজন মিলে যখন এই এই আমি তখন মানে জুনিয়র সাংবাদিক, আচ্ছা। তখন নিপুণ পত্রিকা বাংলাদেশের খুব আলোচিত পত্রিকা ছিল। এবং সেখানে খালেদা জিয়ার জিয়া রহমানের মৃত্যুর পরে একটি ইন্টারভিউ সারা পৃথিবী মানে বাংলাদেশ কাঁপিয়ে দেয়। সেটা ছিল এরকম ইন্টারভিউটা যে মানে আপনার একজন গৃহবধূ থেকে রাজনীতিতে খালেদা জিয়া, এবং এটি মানে তখন একটা চমকপ্রদ ঘটনা। এবং এর পরে এই যে গৃহবধূ মানে আপনার তারেক কোকোকে বড় করার পাশাপাশি যে খালেদা জিয়ার যে বাবা, উনি তখন বলেছিলেন যে যে আমার মেয়েকে রাজনীতিকরা এক্সপ্লয়েট করছে। আমার এখনো হেডলাইনটা, এখনো ওনার কথাটা এখনো মনে আছে, সেই সময়কার সেই ইন্টারভিউর বয়ানটা। যে আমার মনে আছে নিপুণ ৩ দিন ধরে ছাপা হয়েছিল সেই সময়। আনন্দ মুদ্রায়ণ নামে একটা প্রিন্টার ছিল, আপনারা জানেন বোধহয়, একটা ইতিহাস পত্রপত্রিকার ইতিহাস বাংলাদেশের, ইনার সার্কুলার রোডে। যে এত মানে খালেদা জিয়ার যে একটা সুন্দর অবয়ব, একটা ছবি দিয়ে যে তখন কিন্তু বিচিত্রা খুব চলে, আপনি জানেন। কিন্তু তারপরও এই কাগজটি ৩ দিন ধরে ছাপা হয়েছে মানুষের কাছে। মানুষ মনে হয় যেন মন্ত্রমুগ্ধের মতো পড়ছে ওই স্টোরিটা, ওই খালেদা জিয়ার ছবিটা হাতে হাতে। মানে ওনার যেই প্রকাশ বা ওনার গৃহবধূ থেকে যেই রাজনৈতিক যে উত্তরণ, এই উত্তরণটা কিন্তু সহজ ছিল না। যে এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার একটি ঘটনা আপনাকে আমি আজকে বলি। যে দুদু রিপন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার, আমি শুধু বলবো যে ত্রাস বলবো না, মানে খুবই মানে আপনার গুরুত্বপূর্ণ লিডার তারা। এবং তারা দুদু রিপনেই ইলেক্টেড হবে এবং ডাকসুতে তাদের নামেই সবকিছু। কিন্তু যখন এরশাদের পক্ষে বহু ছাত্র নেতারা যখন এরশাদের পক্ষে যখন আপনার মানে আপনার এরশাদের টাকা বা এরশাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকম, আপনার মনে আছে তো, ছাত্র দলের থেকে শুরু করে বহু মানুষ এরশাদের দলে চলে যায়। কিন্তু আপোষের নেত্রীর বা খালেদা জিয়া কিভাবে আপোষহীন হলেন, এটার একটা কথা বললে আপনারা বুঝবেন। এটা আমাদের চোখের সামনের ঘটনা। যে আমানুল্লাহ আমান এবং খোকন, তাদেরকে কেউ তেমন চিনত না সে সময়।
কিন্তু আপনি দেখেন খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন যে যারা দালালি করেছে তাদেরকে আমি ছাত্র দলে রাখবো না। এই সিদ্ধান্তটা কত কঠিন ছিল সে সময়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিট করেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়কার ছাত্র নেতা, তারা সকলের মনে আছে। আমার মনে আছে নিউ ইয়র্কে যখন এর পরবর্তীতে ছাত্র নেতারা আসে, সেখানে আমানুল্লাহ আমানও আসেন, তখন কিন্তু এই যে খালেদা জিয়ার যে আপসহীন, এই আমার মনে হয় এই আপসহীন শব্দটাই খালেদা জিয়ার জন্যই বোধহয় প্রযোজ্য হয়েছে, এবং এই শব্দটি ওনার একটা অলঙ্করণের মতো ব্যবহৃত হয়েছে। আর একটা কথা আমি বলি, বিশেষ করে আমি কাছে থেকে যেটা একদম ওয়ান টু ওয়ান যেদিন অনেক সময় ধরে কথা বলেছি, আমি আমেরিকা চলে আসি 1991 সালে 28 আগস্ট। এর আগে দিয়ে আসার আগে দিয়ে আমি আপনাদের মনে আছে কিনা জানি, উড়িচ্চরে একটা বহু বড় রকমের একটা ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, সেটি কভার করে আসার পরে আন্তর্জাতিক সম্মেলন কক্ষে খালেদা জিয়ার একটা প্রেস কনফারেন্স হয়। সেই প্রেস কনফারেন্সে মানে সিনিয়র সাংবাদিকরা উপস্থিত থাকে। তো উপস্থিত থাকার পরেই আমি আপনার মানে যখনই বলতেছে যে এই ক্ষতি হচ্ছে, এই ক্ষতি হয়েছে, প্রচুর বিদেশি সাংবাদিকও ছিল সেখানে। মঞ্জুরে মওলা ছিলেন তখন সচিব। তখন বারবার যখন সাংবাদিকরা বিদেশি সাংবাদিকরা বলছিল যে কেননা ক্ষতির পরিমাণ কি সেভাবে তারা রিপোর্ট করলে যে আপনার মানে এইটা সেভাবে আসবে, কিন্তু বারবার যখন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছিলেন যে এই ক্ষতি হয়েছে, এই ক্ষতি হয়েছে, কিন্তু আপনার এই কথাগুলো যখন মানে ক্যালকুলেটিভ ভাবে যখন মঞ্জুরে মাওলা যখন তুলে ধরার পরে খালেদা জিয়া যে মানে শ্রদ্ধার চোখে বা এই যে চমৎকার ভাবে মঞ্জুরে মাওলা যে উপস্থাপনাটা করেছেন, এই যে ক্রেডিটটা দিয়েছেন, এটা আমার কাছে খুব, আমার নিজের চোখে দেখা, এটা আমি খুব মুগ্ধ হই যে একজন প্রধানমন্ত্রী আরেকজনকে কিভাবে সম্মান করেন। এটা আমি খুব উল্লেখযোগ্যভাবে আমি মনে করি যে আমার দেখার একটা বড় ঘটনা। আরেকটি ঘটনা আমি আপনাদেরকে বলি। আমি আপনার মহিউদ্দিন খান আলমগীর নামে একজন সচিব ছিলেন। তো সচিব ছিলেন, ওনার সাথে উনি যেহেতু জনতার মঞ্চে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা হিসাবে কখন করে, তো উনি সচিব ছিলেন। উনি যখন আমেরিকা একটা প্রজেক্ট নিয়ে আসে, ওনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দেওয়া হয়। তখন আমি একটা কঠিন একটা রিপোর্ট করি যে আপনার মহিউদ্দিন খান আলমগীরকে এয়ারপোর্ট থেকে ফেরত বাংলাদেশের 300 কোটি টাকা ক্ষতি। এটা একটা বড় হেডলাইন, যে নিউজটা আমার নিজের করা নিউজ হয়। তখন সেটা করার পরে মানে কোনো না কোনো কারণে বিএনপির হাইকমান্ড খুব বিরক্ত হয় আমার প্রতি। দুর্ভাগ্যজনকভাবে আমি তখন পরবর্তীতে যখন অ্যাক্রিশন কার্ডটা যখন আমি আপনার নবায়ন করতে যে আমার অ্যাক্রিশন কার্ডটা নবায়ন করেনি। আচ্ছা। কিন্তু আমি কোনো না কোনো কারণে যে একটি যখন প্রোগ্রাম এর কভার করতে যাই প্রধানমন্ত্রীর অফিসে, করতে যাওয়ার পরে আমি হারি চৌধুরী সাহেবকে বললাম যে এই অবস্থা, যে ভাই এই ঘটনা তো সত্য। তখন কোন এটা হারি চৌধুরী যখন এটা আমি ম্যাডামকে যে জানাছেন কিনা এটা আমার জানা নাই, কিন্তু আমি 15 দিন পরে আমার অ্যাক্রিশন কার্ডটা আমি নবায়ন করতে পারি। তার কিছুদিনের মধ্যে আমি আমেরিকা চলে আসি। 2005 সালে আমি একটা কাজ করি, আপনারা হয়তো মনে আছে কিনা জানি না, 10 শ্রেষ্ঠ বাঙালি নামে আমি একটা অনুষ্ঠান করি ম্যারাথন সেন্টারে। এবং এটি যখন শুরুতে যখন ইন্টারনেট যুক্ত হয়, পৃথিবীর আকাশে নতুন করে একটা পথ তৈরি হয়, তার কিছু পরেই এটা ইন্টারনেটে হয়। তো ইন্টারনেটে 10 জনের মধ্যে আপনারা জানেন অমর্ত্য সেন, প্রফেসর ইউনুস, তারপরে কামাল হোসেন, শেখ হাসিনা, খালেদা জিয়া, আপনার সৌরভ গাঙ্গুলি, এরকম। এটা আমার কোনো নিজের করা না, এটা একটা জরিপের ফল। তো এটা আমি ওনার সাথে আমি এই 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 তখন উনি প্রধানমন্ত্রী, আমার সৌভাগ্য হয় ওনার সাথে আমি দেখা করতে যাই। তো আমি দেখা করতে যাওয়ার পরে উনি 3 মিনিট আপনার আমাকে সরাসরি সময় দেন,
বলেছে যে 3 মিনিটের মধ্যে আপনি বলবেন। আমাকে হারিস চৌধুরী সাহেব এও বলে, আমি যাই। তো আমি ওনাকে যখন বললাম যে এই একটা কাজ আমরা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদেরকে সময় দেন, যে আমরা খুব কৃতজ্ঞ থাকবো, আমরা নিউ ইয়র্কে ম্যারাথন সেন্টারে এরকম একবার কাজ করতে চাই। তখন উনি আমাকে সরাসরি না বলেননি। তো উনি বলেছেন যে আপনারা যদি বাংলাদেশকে যদি আপনার তুলে ধরেন, তাতে আমি খুশি। আর আপনাকে এই বিষয়ে পরবর্তীতে আমার অফিস থেকে জানাবেন। আমি এই কথাটা বলছি এই কারণে যে একটি মানুষ, বারবার আমি এক কথাটা আবার বলছি, যে গৃহবধূ থেকে একটি প্রধানমন্ত্রী হওয়ার পর সবচেয়ে কম কথা বলে এবং মানে জীবনের শেষ পর্যায়ে এসে উনি একটা, আমি বলবো যে উনি একটা প্রতিকৃতি ধারণ করেছেন, এবং সেই প্রতিকৃতি ঐক্যের প্রতিকৃতি। সেই প্রতিকৃতিটা প্রত্যেকটা শাসনামলে কিছু না কিছু অনেকের ভুল থাকে, কিন্তু ভুল থাকার পরও যে উনি নিজেকে নিজে যেভাবে তৈরি করেছেন, এবং ওনার পরামর্শক বা ওনার যে বলয় উনি তৈরি করেছেন, আজকে বাংলাদেশে যদি আপনি এখন যদি আপনার মাতৃভূমিতে যদি আপনি এখন মাটিতে পা রেখে যদি আপনি দেখেন, আপনি একটি চিত্র পাবেন। সেই চিত্রটা কি? একটা হাহাকার, একটা মনের মধ্যে একটা স্বপ্নভঙ্গ, যে এতদিন পর প্রচুর পরিমাণ উনি যুদ্ধ করেছেন বাংলাদেশে। যে জিনিসটি 9/11-এর সময় যে ঘটনাটি ঘটে, আপনারা তো জানেন। এটা এটা অনেকেই জানেন। এটা অনেক অনেক একটু কমপ্লিকেটেডও, যে বিশেষ করে যে 9/11-এর সময় যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল দুই নেত্রীর প্রতি, এবং বিশেষ করে খালেদা জিয়া তো আনকম্প্রোমাইজ ছিলেন। আপনারা জানেন যে তারেক জিয়া এবং কোকোকে পাঠাবার জন্য তখনকার ফখরুদ্দিন সরকার কিন্তু রাজি ছিলেন, কিন্তু তারেক জিয়াকে পাঠাতে চাননি। এখন খালেদা জিয়া কিন্তু এখানেও আপোষহীন কাজ করেছে। আজকে যে তারেক জিয়া যে বীরের মতো ফিরে এলেন বাংলাদেশে, আপনি দেখবেন যে এটার পুরো ক্রেডিট তার মা, আমি বলবো না, যে বিএনপির মানে জননেত্রী খালেদা জিয়া যদি আপোষ করতেন, তারেক জিয়া আজকে এই যে এনভায়রনমেন্ট বা এইভাবে ফিরে আসা বা এইভাবে নিজেকে তৈরি করা মতো যেই, এটি কিন্তু খালেদা জিয়া তৈরি করেছেন। যে কথাগুলো হয়তোবা অপ্রিয়, মানুষ যখন ক্ষমতায় বসে, অনেক সময় এই ক্ষমতার, খালেদা জিয়াও ভুল করেছিলেন। খালেদা জিয়াও তার রাজনৈতিক জীবনের তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে যেসব ঘটনা বাংলাদেশে ঘটে, কিন্তু উনি এটা যে ওভারকাম করেছেন, এবং বাংলাদেশের মাটিতে মাতৃভূমিতে থেকে প্রত্যেকটা জিনিসকে নিজেকে এমন ভাবে তো, খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা বা অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেক কথা হয়েছে, কিন্তু আপনি দেখেন সারা জীবনে উনি কতগুলো কথা বলেছেন আর কতগুলো কাজ করেছেন। যদি আপনি হিসাব, তো হবে হিসাব, প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। আমার মনে হয় যে এটি প্লাস পয়েন্ট হিসেবে বাংলাদেশের রাজনৈতিক আকাশে খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে থাকবে, একটি কারণে, আপোষহীন নেত্রী, এবং বাংলাদেশের গণতন্ত্রের যে একটা বড় একটা পট পরিবর্তন 1990-তে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের যেই নেত্রী তৈরি হয়েছেন, সে নেত্রী তার জীবনের শেষ দিনেও আপনি দেখেন কিভাবে পরবর্তী প্রজন্মের জন্য, বিএনপির জন্য জায়গাটা তৈরি করে গেছেন। সেটি একটা ইতিহাস হিসাবে আলোচিত হবে বলে আমার বিশ্বাস। খালেদা জিয়ার এই মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা বেশ বড় একটা অধ্যায় আসলে বলা যেতে পারে সমাপ্ত হলো। তবে বাংলাদেশের রাজনীতিতে আসলে যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতিটা আসলে অপূরণীয়, কিংবা সামনের কত শত বছরে এই ক্ষতি পূরণ হবে সেটা হয়তো আমরা এই মুহূর্তে বসে ব্যাখ্যা করতে পারব না। বিশ্বজিৎ সাহা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আজকে আমেরিকান পোস্টকে সময় দিয়েছেন এবং বেগম জিয়ার সময়ে আপনি সাংবাদিকতা করেছেন। সেই সময়ের আপনার যে স্মৃতিগুলো রয়েছে, সেই সময়কার আপনার যে কথামালাগুলো রয়েছে, সেগুলো আপনি আমেরিকান পোস্টের দর্শকদের জন্য তুলে ধরেছেন। আমাদের পক্ষ থেকে আপনার প্রতি আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের
আপনাদের চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আমেরিকান পোস্ট পডকাস্টে এই ছিল আজকের মতো। আমেরিকান পোস্টের সঙ্গেই থাকুন সবসময়।